গত ৩ মেয়াদের সরকারের অধিকাংশ সময় জুড়ে নির্দিষ্ট একটি গোষ্ঠীর কাছে ব্যবসা বাণিজ্য অনেকটা জিম্মি হয়ে পড়েছিল। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের একটি বড় অংশ নিষ্পেষিত এবং নিগৃহীত ছিল। বলা হয় যে তৎকালীন সরকার প্রধানের প্রভাব বলয়ে থাকা নির্দিষ্ট কিছু ব্যক্তি গোষ্ঠীর অন্যায় অত্যাচার নির্যাতনে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী মহল তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেশান্তরী হতে বাধ্য হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষ থেকে বা সকল শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের প্রত্যাশারও কমতি ছিল না। প্রশ্ন উঠছে, এই প্রত্যাশা আসলে কতটা পূরণ হয়েছে বা হচ্ছে? সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে আমাদের সাথে একজন সম্মানীয় অতিথি উপস্থিত রয়েছেন, আমি পরিচিত হব তার সাথে। আমাদের সাথে রয়েছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় এই সময়ের অর্থনীতি এবং আগামীর চ্যালেঞ্জ। রশিদ আহমেদ হোসাইনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা যেমনটি বলছিলাম যে আমরা তৎকালীন সরকারের কথা বলছিলাম, দেশের পরিস্থিতি, অর্থনীতির কথা বলছিলাম, সেই সাথে আমাদের সকলের প্রত্যাশা ছিল এবং এখনও রয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। আমরা আসলে যদি গত এক বছরের চিত্র যদি আজকে তুলে ধরি, সেক্ষেত্রে বা চিত্র ধরে যদি আমরা আপনার কাছে প্রশ্ন করি যে বিগত সময়ের তুলনায় গত এক বছরে আমাদের আসলে অর্থনীতির কেমন পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন, বা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে কতটা স্বাভাবিক হয়েছে ব্যবসার পরিবেশ? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা আপনি করেছেন এটা সার্বজনীন বাংলাদেশের সবারই প্রশ্ন, যে আমরা আসলে এই মুহূর্তে কোথায় আছি। আমরা গত 17টি বছর, 3টা মেয়াদ বললেও আমি আরো 2 বছর টেনে নিব এই কারণে যে গত সরকারে পেশির সরকার যিনি ছিলেন তিনি বলেছিলেন যে ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার আমার আন্দোলনের ফসল, তো আন্দোলন করে যে ফসলটা আসবে এটা আমার ঘরে যাবে। সো আমি 3 মেয়াদ বললাম, আরো একটা বাড়িয়ে বলতে হবে। এই 17টি বছর বাংলাদেশ যে পথে চলছিল সেটা আপনারা সবাই জানেন, আমরা একা না, সারা বিশ্ব জানে যে একটি গোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি করে তারা তাদের দেশ পরিচালনা করছিল। এখানে গিয়ে যে বাংলাদেশ সবাই তো আর একমতাবলম্বী নয়, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সবাইকে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই স্বাধীন দেশের অধিবাসী হিসাবে আমরা যার যার মত প্রকাশ করব, আমরা আমাদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করব। আর এই স্বাধীনভাবে করার জন্য 71-এ কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা স্বাধীন মাথা উঁচু করে চলবো। সেই স্বাধীনতা কিন্তু আমরা আসলে পাই নাই। বিশেষ করে গত স্বৈরাচারী সরকারের আমলগুলিতে আমরা কেউ তাদের মতাবলম্বী ছাড়া অথবা তাদের মতাবলম্বীকে যারা সাপোর্ট করে না ইন্ডোরে থেকেও, তারা ছাড়া আর কেউ ব্যবসা করতে পারে নাই। আমার জানা মতো আমাদের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দর মধ্যে বা বিরোধী দলীয় কর্মী বাহিনী সমর্থকদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু আছে, সবাই কিন্তু গত সরকারের সাপোর্টে ছিল। বাকি সবাইকেও নির্যাতিত, নিষ্পেষিত। আমি নিজে পার্সোনালি, যেহেতু আমি গত সরকারের আজ্ঞাবহ ছিলাম না, আমি বিরোধী দলীয় রাজনীতি করতাম। আমার ছাত্র জীবন থেকে আমি ডাকসুর মেম্বার ছিলাম, আমি ছাত্রদল করতাম, যুবদল করতাম, আমি বিএনপি করি। অতএব আমি পার্সোনালি গত সরকারের আমলে হ্যারাসমেন্টের শিকার হয়েছি। নাম্বার 1, 2014 সালে কিন্তু যখন র্যাব আমাকে বাড়িতে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন যে কোনো কারণে আল্লাহর অশেষ মেহরবানি আমার মা থাকার কারণে যখন আমার মা সেন্সেস হয়ে গেছে, আমাকে যখন নিয়ে আসবে, তখন তাদের লাস্ট বাক্য ছিল যে আপনার মায়ের কারণে আপনি রেখে গেলাম, র্যাব কাউকে এসে ধরে রেখে যায় না। এরপর থেকে স্বাভাবিক আচরণ, স্বাভাবিক চলাফেরা কিন্তু আমি স্থিমিত হয়ে আসে। এবং আমার নিজের ব্যবসা, যেহেতু আমি ডাকসুর মেম্বার ছিলাম, এটা সবাই জানে 90 সালে ছাত্রদল থেকে। সো সেখানে আমার নিজের গ্যাস স্ট্যান্ডটা কেটে দেওয়া হয়, আমার ট্রেড লাইসেন্সটা বন্ধ করে রাখা হয়, আমার ফ্যাক্টরির দুদিক দিয়ে কিন্তু রাস্তা কেটে দেওয়া হয়, অনেক নির্যাতন শিকার হয়ে ফাইনালি আমার ব্যবসাও কিন্তু ব্যাংক থেকে 3 বছর বন্ধ করে দেওয়া হয়। অনেক কষ্টে, অনেক চড়াই উতরাই পার করে আমি আমার ব্যবসা আবার ফিরে আসি। আজকে যে আমাদের প্রত্যাশা ছিল, প্রত্যাশা করতে পারি আমরা গার্ডিয়ানদের কাছে।
আমি প্রত্যাশা করতে পারি যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছে এখন যে গভর্নমেন্টটা আছে তারা একটা লিমিটেড টাইমের জন্য একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করে তারা বিদায় নিবে। বাংলাদেশে যতদূর পর্যন্ত নির্বাচনী সরকার না আসবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, অতএব ব্যবসা বাণিজ্য সঠিকভাবে এগিয়ে যাবে না। এখন আমরা যে ইন্টেরিয়র যে ব্যবসাটা করছি, দেখেন 5ই আগস্টের পরে আগে যে ব্যাংক লুট, ব্যাংক ডাকাতি, টাকা পাচার, মানি লন্ডারিং যেভাবে করে গিয়েছে, ব্যাঙ্গলি সব জিনিস এবং আমরা সবাই যেটা ব্যাংকে কোনো রকম দিনে তিপাত করেছি, ওই সরকার আজ্ঞাবহ যা তারা কিন্তু ব্যবসা বাদ দিয়ে তারা অন্য কিছু করেছে। যত বড় বড় ব্যবসা আপনারা দেখেন, আপনাদের নিউজে আছে, আমার মুখের কথা নয়, বিশ্ববাসী সবাই জানে, বাংলাদেশের মানুষ জানে তারা কিভাবে লুটতরাজ করেছে। তারা তো ব্যবসা করে নাই, তারা লুট করেছে। ওই ভঙ্গুর পরিস্থিতি এসে আমরা এই যে 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত যে দিনগুলি গেল, 5ই আগস্টের পরে আপনারা দেখেন ব্যবসা গার্মেন্টস সেক্টরটা অরাজকতা সৃষ্টি হয়েছে, মানে মব সৃষ্টি হয়েছে, শ্রমিকদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, সবার আন্দোলনের মাধ্যমে সরকার কোনটা সামালবে, এই সামালতে গিয়ে আজ এই পর্যন্ত এসেছি। আমরা কোনো রকম বেঁচে আছি। আমরা কিন্তু ব্যবসা করে যে সামনে এগিয়ে যাব সেই পথ কিন্তু আমরা এখনো পাই নাই। এর মধ্যে কি হয়ে গেল, এর মধ্যে দেখেন টেরিফ নিয়ে যেটা হয়ে গেল, এই টেরিফের কারণে আমরা প্রচণ্ড প্রেশারের মুখে পড়লাম। এই টেরিফের কারণে প্রেশারের উপরে আমেরিকার অর্ডারগুলো স্থগিত হয়ে গেল। টেরিফ কোথায় যাবে? শেষ পর্যন্ত আমি ধন্যবাদ জানাবো বর্তমান সরকারকে, তাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং তাদের নেগোসিয়েশনের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে এসে আমরা স্বস্তির নিঃশ্বাসটা ফেলছিলাম। ইতিমধ্যে আবার কি দেখতে পেলাম, আবার ভারত পাশাপাশি নেগোসিয়েট করে টেরিফটা নিচে নেমে আনার জন্য হয়তোবা চলে আসতে পারে, এখনো তো ফাইনালি ডিক্লেয়ার হয় নাই। দেখুন আমরা কি অবস্থা আছি, এই অবস্থাটা বিশ্লেষণ করতে গেলে যখন চায়না এবং ভারতের উপরে টেরিফ বেড়ে গেল, আমরা ভাবলাম যে আমরা মার্কেটে ঢুকতে পারবো, জাস্ট ঢুকতে পারবো, আমরা ঢুকি নাই। আমরা কিন্তু ইউরোপের মার্কেট আমাদের ছিল, আমি আপনাদের এখানে এসে বলে গিয়েছিলাম যে আমাদের পুলকিত হওয়ার কিছু নাই। যেমন ইন্ডিয়া এবং চায়না এখন ইউরোপে তারা ড্রাইভ দিবে, দিলে আমাদের ওখানে যে অর্ডারগুলো ছিল তারাও কিন্তু নেওয়ার চেষ্টা করবে। আর তারা নিতে পারবে কম দামে, দুইটা কারণ, তাদের সার্ভাইভের জন্য এক, তাদের গভর্নমেন্ট তাদের ফ্যাসিলিটাইজ করতেছে 2, 3 নম্বরে তাদের লজিস্টিক সাপোর্ট আছে, তাদের র মেটেরিয়াল আছে, তাদের ব্যাকওয়ার্ড নিজের পর্যাপ্ত আছে। আমরা কিন্তু ব্যাকওয়ার্ড নিজের জন্য এখনও কিন্তু আমরা চায়না থেকে, ইন্ডিয়া থেকে কেমিক্যাল, ফেব্রিক্স অনেক কিছু আমরা ইম্পোর্ট করি, তো এটা তাদেরই লজিস্টিক সাপোর্ট আছে। তাহলে আমরা কিন্তু চায়না থেকে মার্কেটটা, ইউরোপের মার্কেট আমাদের কিন্তু আস্তে হারাতে পড়ছি। এখন ইউরোপের মার্কেট হারাতে বসছি, আমেরিকা ঢুকবো, তো হারাচ্ছি, পাই নাই, পাবো। এর মধ্যে আমাদের অবস্থা কিন্তু আসলে বেশি ভালো অবস্থা আমরা নাই। ব্যবসায়ীরা আসলে ব্যবসা করতে গিয়ে নাবিশ্বাস উঠে যাচ্ছে। আপনি দেখেন ইতিমধ্যে এই যে মার্জার করে যে ব্যাঙ্কগুলি একসাথে করে ফেললো, যেসব ব্যাংকে এক্সিম ব্যাংক বা আরাফা বা যেসব ব্যাঙ্কগুলো আসবে, এই ব্যাংকে যেসব গার্মেন্টসগুলি ছিল, ওই গার্মেন্টসগুলি বেতন দিতে পারতেছে, তাদের টাকা নিতে পারতেছে, তাহলে এখানটা বিশাল চাপের মুখে আসছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যেসব কারণে বড় বড় ফ্যাক্টরিগুলি যারা দেশ থেকে চলে গেল, গভর্নমেন্ট বিভিন্নভাবে ফ্যাসিলাইজ করে ফ্যাক্টরি চালানোর চেষ্টা করতেছে, অনেক শ্রমিক এখানে বেকার হয়ে গেল, এবং এই প্রেশারটা কিন্তু আমাদের মধ্যে এসে গেছে। ব্যাংক ইন্টারেস্ট 5ই আগস্টের পরে কিন্তু আরও বেড়ে গেছে। এখন ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যাওয়ার কারণে ছোটো ছোটো ফ্যাক্টরিগুলি তারা কিন্তু সম্ভবত স্যালারি দিতে পারছে না। এই সবগুলো কারণ এনে আমরা কিন্তু ব্যবসায়িকভাবে ভালো আছি বলবো না, চালানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যদি বাংলাদেশে যত দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার যখন বসবে, ওই গণতান্ত্রিক বসার পরে আমরা মনে করি যে আসলে এই ব্যবসাকে আমরা এগিয়ে নিতে পারবো। তার প্রমাণ কিন্তু বাংলাদেশ জনগণ দিয়েছে। 69-এ দিয়েছে মানে যুদ্ধা, 71-এ দিয়েছে যুদ্ধ, আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, 90-এ আমরা গণঅভ্যুত্থান করে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা সাহসিকতা মোকাবেলা করতে পারি। সর্বশেষ 5ই আগস্টের মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি, এবং আমরা যুদ্ধ করে অভ্যস্ত। আমরা ইনশাআল্লাহ এই যুদ্ধ একসময় কামিয়াব হব। সেটার জন্য আমাদের দরকার এই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, একটি নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক সরকার যতদিন না আসবে অতদিন আসলে আমরা কেমন আছে সেই বিশ্লেষণ করা আমরা এই মুহূর্তে সম্ভব নয়, তবে ভালো নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রশিদ আহমেদ হোসাইনি। আমরা একটি বিরতি নিয়ে আসছি, এসে আবার আলোচনায় ফিরব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আমাদের আলোচনায় ফিরবো। আমাদের আজকে আলোচনার বিষয় এ সময়ের অর্থনীতি ও আগামীর চ্যালেঞ্জ। আমি
রশিদ আহমেদ হোসাইনি, আপনার কাছে আবার আসতে চাই। একটু আগে আপনি বলছিলেন যে ট্যারিফের কথা বলছিলেন এবং দেশের পরিস্থিতির নানা দিক আপনি তুলে ধরেছেন। আমরা যদি চিন্তা করি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক বাণিজ্যে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, চ্যালেঞ্জ আসলে কতটা সামাল দিতে পেরেছে বলে আপনি মনে করছেন? দেখুন, আসলে এই মুহূর্তে চ্যালেঞ্জ তো এই সময় সরকারের আমলে নয়। এই চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ আমরা ডে ওয়ান থেকে শুনে আসছি এবং প্রত্যেকটা সরকারের চেষ্টা করে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের আন্তর্জাতিক পর্যায় থেকে বেশ বড় বড় কিছু চ্যালেঞ্জ এসছে, যেমন ট্রাম্পের শুল্ক নীতি রয়েছে, সেই সাথে হচ্ছে ইন্ডিয়াতে কিছু স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। এই ধরনের নানা যে চ্যালেঞ্জগুলো রয়েছে, এগুলো কি আসলে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার সামাল দেওয়ার জন্য যথেষ্ট ছিলেন? আসলে এখন যে একটা বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের মন্ত্রী পরিষদ কিন্তু অনেক বড় ছিল। এখন ইন্টেরিয়র গভর্নমেন্টের যে তারা কিন্তু দৈনন্দিন কাজগুলি শেষ করতে হিমশিম খাচ্ছে। তাহলে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা চেষ্টা করতেছে, বাট যেভাবে করা দরকার, একটি গণতান্ত্রিক সরকার যদি দেশে থাকতো তাহলে তার সাথে কিন্তু প্রত্যেকটা দেশের একটি রাজনৈতিক সম্পর্ক, একটি নর্মালি পলিটিক্যাল গভর্নমেন্টের সম্পর্ক থাকতো, অর্থনৈতিক সম্পর্ক থাকতো, কর্তৃক সম্পর্ক থাকতো, এইভাবে কিন্তু করে যেত। এখন যারা বিভিন্ন মিশনে আছে, যারা নেগোসিয়েট করবে, তারা চিন্তা করে কার কথা শুনবে, কি আসবে, নীতিটা কি হবে। আমি আপনাকে আগে বলে তারা চেষ্টা করতেছে, আমি তো চেষ্টাকে সাধুবাদ জানাই, কিন্তু চেষ্টা করার জন্য যে লজিস্টিক সাপোর্ট, এই সাপোর্ট তো তাদের কাছে নাই। কারণ তারা নাম্বার ওয়ান, তাদের কাছে চ্যালেঞ্জ হলো একটি সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা, তাদের কাছে চ্যালেঞ্জ হলো পতিত সরকারের বিচার করা, তাদের চ্যালেঞ্জ হলো গত সরকারের আমলে প্রশাসনে যে লোকগুলি ছিল তারা কে কোন মাইন্ডে আছে তাদেরকে ফাইন্ড আউট করে সঠিক লোকের বসিয়ে দেশকে স্থিতিশীল করা। আজকাল দেশে যে আন্দোলন বা কিছু ব্যবসা বাণিজ্যে, রাজনীতির ক্ষেত্রে সব জায়গায় যে কিছু বিশৃঙ্খলা দেখছি, সেটার কারণ তো হলো, আমি গতকালকেও এক জায়গায় বলেছিলাম যে গত 5ই আগস্টের নির্বাচনে কিছু সংখ্যক লোক দেশ থেকে পালিয়ে গিয়েছে অথবা কিছু কাস্টডিতে আছে, কিন্তু বাকি 17 বছরের প্রোডাক্ট তো সবাই কিন্তু রয়ে গেছে। তারা কি তাদের মেন্টালিটি চেঞ্জ করতে পেরেছে? তারা কি চায়? আপনি দেখেন যে এগুলি অ্যালার্মিং আমাদের জন্য, যে বহির্বিশ্বের সাথে যে লিয়াজু করে চ্যালেঞ্জ মোকাবিলা করবে, এখানে পয়েন্টগুলি এসে যাবে আলোচনায়। যেমন এই যেটা আমাদের ট্যারিফ নিয়ে যেটা হলো, সেটা প্রথম গভর্নমেন্ট চেয়েছিল নিজেদের নেগোশিয়েট করতে। আমরা বিজেপিতে বারবার বলছিলাম যে আমাদেরকে ইনক্লুড করো, আমাদেরকে ইনপুট আমরা কীভাবে দিতে পারি। শেষ পর্যন্ত আমাদের হাতে আলোচনা করি 11 আওয়ারে, বাট তারা চেষ্টা করছে। এই পরে গিয়ে এক সময় বারবার প্রেশারের পরে স্টেক হোল্ডার, বিজিএমই, বিটিএমই, বিকিএমই, বিসিসিআই সবাই কিন্তু মিলেমিশে পরে একটা সহনীয় পর্যায়ে আমরা এনেছি। তাদের তো ওই ফুল লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছে না। একটা গণতান্ত্রিক সরকার যদি জবাবদিহিমূলক সরকার থাকবে, সে চিন্তা করবে আমাকে জনগণের আবারও যেতে হবে, অতএব আমাকে কাজ করতে হবে পুরো দেশকে সামনে রেখে। তারা নির্বাচনের সামনে রেখে কাজ করে। জনগণদের তাদের ম্যানিফেস্ট থাকে যে আমরা নির্বাচনে, যেমন তারেক রহমান সাহেব 31 দিয়ে দিয়েছেন যে আমি এই ক্ষমতা এই কাজগুলি করব, এইভাবে দেশটা চালাবো। তাহলে এই তার কমিটি রক্ষার জন্য কাজ করার জন্য বদ্ধপরিকর। এই সরকার দিয়ে ম্যানিফেস্ট কিন্তু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই ট্যারিফ নিয়ে একটা নেগোসিয়েশন আমরা একটা প্রচণ্ড চাপের জন্য চলে আসলাম। এখন এই ইউএসএ, আমেরিকা আর ভারতে ট্যারিফ নেগোসিয়েশন যে পর্যায়ে নিয়ে আসলে ধরে নিলাম যেটা পড়ে যাবে, তাহলে আমাদের কিন্তু আবার আমরা অত শঙ্কিত চাই না। চাপের কারণে আমাকে যে ফ্যাসিলিটি পাবো, গভর্নমেন্ট হতে এখানেও আমাদের আরও নেগোসিয়েট করতে হবে। যদি আমরা নেগোসিয়েট করে যদি আরও সুযোগ আছে, নেগোসিয়েট আলোচনা রাস্তা বন্ধ হয়নি, তাহলে আমরা তো আরেকটু নিচে আনতে পারি, তাহলে উইন পজিশনে চলে আসবে। দ্বিতীয়ত যেটা আপনি এলডিসি বললেন, যেটা এলডিসি গ্যাজুয়েশনের জন্য আমরা কিন্তু বারবার কথা উঠাচ্ছিলাম যে গত সরকার যে এলডিসিতে যাওয়ার জন্য তারা সাইনিং করে ফেলছে, তারা তো ম্যানিপুলেট করে সব কাগজ রেডি করছে। এটা তো বাস্তব চিত্র তো এখানে নয়। যার কারণে আমরা আমাদের থেকে সর্বমহল থেকে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, ইভেন কি নট অনলি ইন্টেরিয়র গভর্নমেন্ট, আমরা রাজনীতিবিদদের সাথে আলাপ করেছি, আমরা রাজনীতিক যারা এখন বা রাজনীতিতে বড় বড় দলগুলি আছে তারা আলাপ করেছি যে আমাদের এলডিসি গ্যাজুয়েশন আমরা যাব, কিন্তু এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদেরকে একটু
টাইম বাড়াতে হবে, আমাদেরকে একটু শিফট করে যেটাকে গ্রেস পিরিয়ড নিতে হবে মিনিমাম 3 ইয়ার্স। আমরা যদি 3 মাসের জন্য ডেফার্ট করতে পারি 3 বছরের জন্য, তাহলে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সক্ষমতা অর্জন করতে পারবো। এখনও আমরা আসলে এলডিসি গ্র্যাজুয়েশনে যদি 2026-এ যেতে হয়, আমরা কিন্তু আসলে সক্ষমতা অর্জন করি নাই। ইতিমধ্যে আমি যতটুকু জানি যে আমরা একটা প্রস্তাব এই সরকার পাঠিয়েছে, কারণ টোটালি এখন জাতিসংঘের অধীনে আছে এটা, যে তারা চাইলে হয়তো পিছাতে পারবে না, এখন আমাদের হাতে কিছু নেই। এখন যদি এটা আমরা পিছাতে না পারি, এটা তো হচ্ছে ব্যবসায়ী মহল থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে সরকারকে, যেন এলডিসি গ্র্যাজুয়েশন আমরা মেয়াদ আরো বাড়ানো হয়। আমরা তো অনেক আগে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেছি, তারপরও কেন আমরা 2026 সালের আগ পর্যন্ত এখনো কিছু সময় বাকি আছে, আমরা প্রস্তুতি নিতে পারিনি? এই ব্যর্থতাটা কোথায় সেই সাথে জানাবেন। যদি জাতিসংঘ থেকে আমাদের এই প্রস্তাবটি না মানে তারা, তাহলে সেক্ষেত্রে কি আমরা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হব, বা আমরা কি করতে পারি তখন? দেখুন, প্রথম কথা হলো, আমরা যেহেতু গত সরকার এটাকে ম্যানিপুলেট করে তারা গ্র্যাজুয়েশনের জন্য সাইনিং করে ফেলছে, ইতিমধ্যে আমাদের বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের একটা প্রস্তাবনা পাঠিয়ে দিলে যাচাই কমিটিতে আছে। এই যাচাই কমিটি রিপোর্ট দিবে জাতিসংঘের কাছে, জাতিসংঘ যদি অ্যাকসেপ্ট করে তাহলে বাড়বে, অ্যাকসেপ্ট না গেলে করতে হবে। আমাদের সরকার কিন্তু এখন এই করাটার জন্য যে সময়টা আসবে, এখন আমাদের আরেকটা টেনজিটিভিটি আমরা পড়ে গেলাম, যা আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তাহলে ফেব্রুয়ারি বাকি আছে কতদিন? এখন কি সরকার নির্বাচনী প্রস্তুতি নিবে, নাকি আইনশৃঙ্খলা ঠান্ডা করবে, নাকি গ্র্যাজুয়েশন যে যাওয়ার জন্য যে আমাদের অবকাঠামো দিল্লিতে শক্ত করা দরকার সেটা করবে? এটা একটা কঠিন প্রশ্ন। এই প্রশ্নটা আমার মতো একজন ক্ষুদ্র লোক আপনাকে জবাব দিয়ে স্যাটিসফাই করতে পারবো না। তবে আমি এটা বলতে পারি, যদি আমাদের গ্র্যাজুয়েশনে যেতে হয়, সেটা আমাদের জন্য বুমেরাং হবে কিন্তু, কারণ আমরা এত কত ধরে রাখতে পারবো। কারণ এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা যদি চলে যাই, তাহলে আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচারাল যেটাকে আমাদের দাঁড়ানো করার দরকার, ল অ্যান্ড অর্ডার যেটা করা দরকার, এটা তো আমরা আসতে পারি। আমরা আরো আগে প্রস্তুতি নেইনি কেন? আমরা তো জানি আমরা 26-এ এলডিসি গ্র্যাজুয়েশনে চলে যাচ্ছি। দেখুন, এই কথাটা টোলে রাজনৈতিক প্রস্তুতি চলে যেতে হয়, যে আমরা তো যাব, ওই সরকার তো ছিল যে কিভাবে আমাকে ক্ষমতা থাকতে হবে, সে তো দেশের চিন্তা করে নাই, জনগণের চিন্তা করে নাই। জনগণের চিন্তা সে করতো, তাহলে দেশের অবস্থা এটা হইতো না। সে দেশের চিন্তা করলে তো এটা হইতো না। কারণ দেশের চিন্তা করলে দেশ থেকে কোটি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হ্যাক করে $এত চলে যাওয়ার কথা ছিল না। তারা কারা কেন সামনে আসে নাই? যখন হলমার্ক কেলেঙ্কারি হলো, কেন তাদেরকে সামনে আসতে পারে নাই? ব্যাংকের টাকা লুট করেছে এগুলো, তারা কি দেশের চিন্তা করেছে? তারা কি জনগণের চিন্তা করেছে? তারা কি অর্থনীতি চিন্তা করেছে? তারা তাদের ক্ষমতার চিন্তা করেছে বিধায় তারা এই ধরনের সেই মানে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল আমাদের গ্র্যাজুয়েশনের জন্য, সেটা আসলে তারা প্রপারলি করা নাই। এখন আমাদের যদি করতে হয়, সেটা অবশ্যই আল্লাহ তো আছে আমাদের, আল্লাহ অবশ্যই আমাদের রহমত করবে। আমরা হয়তো সব মিলে চেষ্টা করব, বাকিটা কামিয়াবি সামনে নতুন সরকার আসবে, তার অ্যাক্টিভিটি বর্তমান সময় মিলিয়ে আমাদেরকে একটা পজিশনে যেতে হবে, আমরা তার বসে দিতে পারবো না। হোসাইনি সাহেব, গত 1 বছরে শিল্প বাণিজ্যে বিনিয়োগের চিত্রটা কেমন দেখতে পাচ্ছেন, বা পরিবর্তনটা কোথায় এসেছে বলে মনে করছেন? গত 1 বছরে আমাদের বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগ আসলে হয় নাই। আমি আপনাদের এখানে বলে গিয়েছিলাম যে এই বিনিয়োগ যদি ফরেন ইনভেস্টররা বাংলাদেশে আসতে চায়, এবং আমাদের যারা লোকালি যারা ব্যবসায়ী তারা ইনভেস্ট করবে, ইনভেস্ট করে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা প্রতিষ্ঠান তার ইনভেস্টের নিশ্চয়তা চায়, তার ইনভেস্টের ব্যাক করতে পারবে কিনা সেটা চায়। তা আমাদের দেশে পরিবেশে কিন্তু নাই। যতক্ষণ পর্যন্ত নতুন ইনভেস্ট হয় নাই, ইদানিংকালে যে কিছু কিছু মেশিন আমদানি হচ্ছে, এটা আপনার জ্ঞাতার্থে এবং জনগণের জ্ঞাতার্থে বলি, আমরা বলতে পারো, শুনবে কি আল্লাহ ভালো জানে, কারণ রেজাল্ট তো আসতে হবে। এখন যে নতুন কিছু ছোট করে মেশিন আমদানি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে রিপ্লেসমেন্ট, নট নিউ। এটা আমরা নতুন প্রোডাকশনের আমরা ক্যাপাসিটি বাড়াচ্ছি না। যে আমাদের যে মেশিনটা, যেমন আপনার একটা এক্সাম্পল দিই, আইফোন প্রত্যেক বছরে আসতে থাকে, কিন্তু যে আইফোনটা প্রথম হচ্ছে এটাকে এখনো ইউজ করে, আসলে নতুন এটা কেন? এটা নতুন কিন্তু টেকনোলজি আছে, এটা কিন্তু সুবিধা আছে নতুন নিয়ে। ঠিক এটাও কিন্তু সেম কাহিনি। যে মেশিনটা আমরা 10 বছর আগে চালিয়েছি, সেই মেশিনের প্রোডাকশন যদি হয় 10%, এখন নতুন যেটা আসছে প্রোডাকশন যদি 100%, তাহলে আমি তো 10% প্রোডাকশন দিয়ে 100% কভার করতে পারবো না।
তাহলে এখন যে ইনভেস্টটা হচ্ছে এটা নেহায়েত ছোটখাটো ইনভেস্টমেন্ট, এটা হলো মাত্র রিপ্লেসমেন্ট। আমাদের এই 1 বছরের মধ্যে নতুন ইনভেস্ট হচ্ছে আমার চোখে কিন্তু ধরা পড়ে নাই। যেগুলি হচ্ছে এগুলি কিন্তু সবই মাত্র রিপ্লেসমেন্ট টুকটাক। আমি বিজিএমির তথ্য থেকেও বলতে পারি যে আমাদের গত 1 বছরে বাংলাদেশে কোনো নতুন ইনভেস্ট আসে নাই, হয়তো কিছু কাগজ সাইনিং হচ্ছে, বাট অল পিপল ওয়েটিং ফর পলিটিক্যাল গভর্নমেন্ট অর একটা নির্বাচিত সরকার দেশে ওয়েট করতেছে। যতক্ষণ মধ্যে বাংলাদেশে নির্বাচনী সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে অতক্ষণ নতুন নির্বাচন বাংলাদেশে আসবে না। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আমরা আমাদের আলোচনায় ফিরবো জনাব রশিদ আহমেদ হোসাইনি। আপনার কাছে এই মুহূর্তে প্রশ্ন রাখতে চাই যে বর্তমান পরিস্থিতি নিয়ে তো আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যদি বর্তমান ব্যাংক সুদের হার নতুন বিনিয়োগের জন্য আসলে কত সহায়ক বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই কথাগুলো আমরা প্রায় বলি, আসলে এই কথাগুলি যারা শুনবে তারা যদি মনোযোগী শুনে পাশাপাশি শোনার পরে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু মেবি আমারটা রং, মেবি আমারটা রাইট, বাট অ্যানালাইজ করতে হবে যে কেন আমরা বলছি এটা। আপনি দেখেন বাংলাদেশে এরকম কোনো ব্যবসা কি আছে যে ব্যবসা আপনি টোটাল খরচ মিট আপ করার পরে ব্যাংকে আপনি 16% ইন্টারেস্ট দিয়ে 16% ইন্টারেস্ট দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন? এরকম কোনো ব্যবসা কি বাংলাদেশে আছে? আমরা প্রথম থেকে চিল্লাচ্ছি যে সিঙ্গেল ডিজিট মধ্যে দিয়ে সিঙ্গেল ডিজিট এনেছিল, কিন্তু আবার লুটফাটের কারণে রাখতে পারে নাই। এই ব্যাংক ইন্টারেস্টটা কেন বেড়ে গেল? কেনতে আমাদের কাছে আটকাতে হবে? যদি আমরা বাংলার ব্যাংকে হ্যাকিং বন্ধ করতে পারতাম, যদি আমরা ব্যাংক লুট বন্ধ করতে পারতাম, টাকা পাচার বন্ধ করতাম, তাহলে কিন্তু ইন্টারেস্ট বাড়তো না। এই যে ব্যাংক লুটগুলি হয়ে যাওয়ার পরে সাধারণ ব্যবসায়ীরা আমাদের মানে মানি ফ্লোতে, আমাদের ক্যাশ ফ্লোতে যখন আমরা বাধাগ্রস্ত হলাম, তখন তো ফ্যাক্টরিগুলি আস্তে আস্তে সক্ষমতা হারাতে বসলো। কারণ আমি যদি সময় মতো বেতন দিতে না পারি, আমি কি শ্রমিক থেকে কাজ আদায় করতে পারবো? তাহলে আমি কেন পারি না? আজকে আমার জানা মতো অনেকগুলি ব্যাংকে কোটি কোটি থাকার পরেও তারা টাকা পাচ্ছে না, ডিউ টু ওইসব ব্যাংকে লিকুইডিটি নাই। এই যে বিভিন্ন কারণে ব্যাংকের, কিন্তু ব্যাংক যেহেতু আইনে চলে, পেপারে চলে, ব্যাংক কিন্তু প্রতিদিন ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার ব্যাংকটা চালাতে পারছি না। অতএব আমি মনে করি এই যে ব্যাংক ইন্টারেস্ট আমরা শুনতে পাচ্ছি, আমরা যেহেতু আমাদের রিজার্ভ বাড়তেছে, আবার যে আমরা হয়তো আগামী বছর নির্বাচনের পরে অথবা আগামী বছর ইন্টারেস্ট আবার কমে আসবে, সিঙ্গেল ডিজিট নিয়ে আসা হবে। যদি ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে আসে, বাংলাদেশে বুমেরাং ইনভেস্ট হবে, বিদেশেরও ইনভেস্ট করবে, লোকাল যারা তো আর ইনভেস্ট করবে। 16-17% ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসা বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে বলে আমি মনে করি না। সো এটা সো টাফ আমাদের জন্য এই মুহূর্তে যারা আমরা সার্ভাইভ করার চেষ্টা করতেছি। আমরা তো পিছিয়ে যেতে পারতেছি না, সামনে যেতে পারতেছি না, যে আমাদের ইন্টারেস্ট কিন্তু করতে হচ্ছে। সো এটা একটা বড় ধরনের বাধা আমাদের ব্যাংক ইন্টারেস্ট। যদি এটা না কমানো হয় তাহলে নতুন ইনভেস্ট আসবে বলে আমি মনে করি না। আপনাকে ধন্যবাদ। এই যে আমরা বিভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেছি, বিনিয়োগ থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে আমাদের আলোচনায়। সেক্ষেত্রে একটি ভিন্নধর্মী প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিরোধ অর্থনীতিতে দুশ্চিন্তা বাড়াচ্ছে বলে অনেকে মনে করছেন। আপনার পর্যবেক্ষণে কি বলছেন, বা আপনার অভিজ্ঞতা আলোকে কিভাবে দেখছেন? হবেই এটা, যেহেতু বাংলাদেশের জনগণ এটা ঘনবসতিপূর্ণ এলাকা, আর বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিগুলি অনেকগুলি ইপিজেড তো আছে, ইপিজেড বাইরে অনেক শিল্পদের গড়ে উঠছে। আমাদের ইলেকশন সব জায়গায় হবে, আর ইলেকশনকে কেন্দ্র করে সবসময় কিছু লোক আছে যারা তাদের গ্রহণযোগ্যতা, তাদের পাবলিক গ্রহণযোগ্যতা না থাকার পরেও কোনো না কোনোভাবে নমিনেশন পেয়ে যায় বা নমিনেশন দিয়ে দেওয়া হয়, তখন তারা লোককে টানা শুরু করে। তখন আমাদের যে ট্রেন্ড আছে যে আমরা কার মিটিংয়ে কত লোক শো করতে পারি, এই শো করতে গেলে লোক কোথেকে টানবে? লোকগুলি সব তো আর শ্রমিকদের টানা খুব সহজ। কী কারণে? যে তারা তো গার্মেন্টস ওনার যারা আছে তারা কিন্তু মোটামুটি ধরেন যত কিছু করে, যত আন্দোলনে হোক, আপনি করে বেতন কিন্তু কম দিতে পারবেন না। তাদের পুরো মাসে বেতন দিতে হবে, হয় একদিন পরে দিবেন, একদিন আগে দিবেন, এটা দিতে হবে। তাহলে এই যে সামনের নির্বাচনে কেন্দ্র করে সবসময় কিন্তু এই বিরোধটা চলে আসছে। আপনি দেখেন নির্বাচন এটা রাজনৈতিক খেলা, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনমুখী, যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি
5ই আগস্টে একটা সরকারের পতন হলো, গার্মেন্টসে কি অপরাধ করলো এখানে? সেখানে গার্মেন্টস ছাড়াও তো লোক আছে। গ্যাঞ্জামগুলি কোথায় হলো? শিল্প প্রতিষ্ঠানগুলিতে পরপর একটা একটা বন্ধ, ভাঙচুর, আন্দোলন, মালিকদেরকে আটকে রাখা। কারণ এখানে খুব সহজ লভ্য জিনিস এখানে আছে, টাকার বিনিময়ে অনেক কিছু করা যায়। আর যেহেতু নির্বাচন, এই নির্বাচনে বানচাল করার জন্য ইতিমধ্যে গতকালকে বলেছে, এটা হয়তো বিভিন্ন নিউজ অন্যভাবে আসছে, এটা যে দেশের যে ইদানিংকালে কিছু অগ্নিকাণ্ড, কিছু প্রবলেম, চট্টগ্রাম বন্দর, পরিবহন, বিভিন্ন, এটা কি সবই কি জেনুইন না কিছু এখানে অন্য কিছু আছে? সবসময় নির্বাচনে বানচাল করার জন্য একটা গোষ্ঠী কিন্তু উঠে পড়ে আসে যে কীভাবে নির্বাচনে বানচাল করা যায়। এর রাজনীতি দলের মধ্যে আছে, বহির্বিশ্বের কিছু এখানে ইন্ধন আছে, আমাদের লোকাল ইন্ধন আছে, আর পতিত সরকার তো আছেই এখানে। যেহেতু নির্বাচন করতে পারবেই কেউ পারবেন না, মার্কা নিয়ে অনেক কথা মার্কেটে আছে। সো এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আশঙ্কা করতেছি, নির্বাচনের টাইমিংটা দেখেন, একটা হলো ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি নির্বাচন হলে নির্বাচনের ফুল ঢামডোল শুরু হয়ে যাবে নভেম্বরের 15 তারিখ থেকে। আর তখন মাসে প্রচার প্রচারণা, লোকজন প্রচুর লাগবে, লোক থেকে আসবে। এখানে তো প্রোডাকশন কিন্তু কমে আসবে, কারণ অনেকেই মিটিংয়ের লোক নিবে। কারণ প্রত্যেকটা এলাকায় কিন্তু নমিনিরা চাইবে যে তাদের লোকজন টেনে তাদের পক্ষে নেওয়া। এবং এটা আমরা অতীতেও দেখেছি, গার্মেন্টস থেকে যেগুলো কিন্তু নিয়ে যায় বিভিন্নভাবে। কারণ জুট ব্যবসায়ী জানেন আপনারা, অনেক কিছু আছে এখানে, তা আমরা অনেক সময় কথা বলতে পারি না। সো এইটা হলো এক। দ্বিতীয়ত হলো ফেব্রুয়ারিতে আমাদের রমজান, এই রমজানের পর কিন্তু রমজানের ঈদ, এরপর হলো কোরবানি, নির্বাচনের ফলাফল, সব কিছু মিলে আমরা ব্যবসায়ীরা খুব উদ্বিগ্ন। টেরিফের প্রেস সেখানে রয়ে গেছে, নতুন অর্ডার আসবে, অর্ডার আসতে আবার কিছু আমেরিকার টেরিফের কিছু অর্ডার কিন্তু স্থগিত হয়েছে, কিছু অর্ডার ডেফার্ড হয়েছে। আমরা কিন্তু সবাই আমাদের নিজের হিসাব নিকাশটা আমরা সব তো প্রকাশ করতে পারি না, বা সবাই কিন্তু বুঝে কী হচ্ছে, ব্যাংকাররা খুব ভালো করে বুঝে। গার্মেন্টস সেক্টর অত সুখকর অবস্থা কিন্তু পার করছে না এই মুহূর্তে, এবং সেইটা আগামী অফ সিজন পড়তেছে, নির্বাচন আসতেছে, রমজান আসতেছে, কোরবানি আসতেছে, সব কিছু মিলে সামনের নির্বাচনকে কেন্দ্র করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি, বিশেষ করে উৎপাদনশীল, নট অনলি গার্মেন্টস, উৎপাদনশীল যেগুলো আমরা ইন্ডাস্ট্রি বলি, সমস্ত ওনারাই কিন্তু উদ্বিগ্ন। এবং বিশেষ করে আইনশৃঙ্খলা অবনতি ঘটে তাহলে সেটা প্রথম আঘাত এখানে হয়, কেন এখানে মানে গ্যাঞ্জাম করা খুব সহজ হয়ে যায়। সো আমরা মানে আশাবাদী এই সরকার যেভাবে এগুচ্ছে এবং তাদের যে কমিটমেন্ট, সমস্ত বাংলাদেশের আইনশৃঙ্খলাকে সঠিকভাবে প্রয়োগ করে একটা সুন্দর সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন দিবে, এটা করতে পারলেই কিন্তু আমার মনে হয় গার্মেন্টস সেক্টর অত হুমকির মুখে পড়বে না। যদি আইনশৃঙ্খলা বিন্দুগত অবনতি ঘটে তাহলে গার্মেন্টস সেক্টর কিন্তু ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হয়ে যাবে। চ্যালেঞ্জগুলি কিন্তু অনেকগুলি বলেছি, এলডিসি সামনে আসতেছে, আমাদের টেরিফ নিয়ে আমাদের সমস্যা কাটে নাই, আমাদের ব্যাংকের হায়ার অবস্থা আছে, নতুন ইনভেশন হচ্ছে না, বাংলাদেশে ব্যাংকের তারল্য প্রভাব, অনেকগুলি ব্যাংকের কারণে গার্মেন্টসগুলি অলরেডি প্রায় 160-এর মতো ফ্যাক্টরি স্যালারি দিতে পারতেছে না, ডিউ টু ওই ব্যাংকগুলি মার্জার করার কারণে। এই 8-9টা পয়েন্টকে সামনে আনার পরে গভর্নমেন্ট কি এখনই সিদ্ধান্ত নিতে হবে আমি কিভাবে এই সংকট মোকাবেলা করব। আমরা তো চাইলেই আর আইনশৃঙ্খলা ইউজ করতে পারবো না, এখানে গভর্নমেন্টের লজিস্টিক সাপোর্ট পুরোপুরি লাগবে, ব্যাংকের সাপোর্ট লাগবে, এখানে বাংলার ব্যাংকের সহনশীলতা লাগবে। না হলে কিন্তু এই গার্মেন্টস সেক্টরটা, আমি গার্মেন্টস নিয়েই কথা বলি, গার্মেন্টস অর্থনীতিতে বিশাল অবদান এই গার্মেন্টস সেক্টরে আছে। অতএব গার্মেন্টসের টিকাইতে হলে এই জিনিসগুলি এখন থেকে কিন্তু সবার মাথা রাখতে হবে। তারল্য সংকট, আবার রিপিট করে, তারল্য সংকট, ব্যাংক ইন্টারেস্ট, টেরিফ এর যেই ধকল চলছে, এলডিসি আটছে, নির্বাচন হচ্ছে, আইনশৃঙ্খলা কী হবে, রমজানে আপনি চাইলেও কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারবেন না, কাঙ্ক্ষিত উৎপাদন করলে সেই পরিমাণ টাকা পাবেন না, টাকা না পেলে ওয়ার্কার স্যালারি হবে না। ঠিক ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 1 থেকে 10 স্যালারি দেয়, আর ফেব্রুয়ারি 15 নির্বাচন, হিসাবটা খুব এখনই করতে হবে। ইলেকশন হবে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে, 14 তারিখের মধ্যে, যেহেতু রমজান স্টার্ট, তাহলে রমজানের কেনাকাটা, ইলেকশন চলবে, ওয়ার্কার স্যালারি দিতে হবে, ইলেকশনের পরে কী হবে,
কদিন বন্ধ থাকবে, রমজান ঈদ আসতেছে, ঈদের সময় কিন্তু গার্মেন্টস ওনারদের 2 ঈদে কিন্তু আমাদের 4টে স্যালারি, বেতন, বোনাস 2টাই দিতে হয়। আর আবার যদি এটা কোনো ঈদ যদি লাস্টে পড়ে তাহলে ওই বেড়ে স্যালারি দিতে হয়। এই সব কিছু মিললে কিন্তু আমি কোনো সুখকর অবস্থায় এর মধ্যে দেখছি না। আমি তাহলে আমরা বলতে পারি যে সামনের বছরে বা নতুন বছরে আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। এটা রিয়েল ট্রু, বলতে পারি না বলেই দিলে এগুলি আসবে, কারণ এই আসগুলি আসবে আসবে আসবে। সো আমরা আশা করব সবাইকে এখন থেকেই সব মানে পরিকল্পনা মাফিক সরকারকে, গার্মেন্টস মালিকদেরকে এবং দেশের ব্যাংকে সবাইকে মিলে এখনই তাদের পরিকল্পনা স্থির করা উচিত যে সামনের নতুন বছরটা আমরা কিভাবে মোকাবেলা করে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রশিদ আহমেদ হোসাইনি আমাদের আজকে আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, আমাদেরকে আজকের আয়োজনে আসার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।